এবারে জন্মদিনে বড়ি বেগমকে চমকে দেওয়ার একটা উপায় বার করেছি। উজির, বলো তো দেখি কি উপায়? নবাবের সাজিশের হদিশ পাওয়া আমার বুদ্ধিতে নামুমকিন। বেশক বহুত বড়িয়া কোনো মতলব আছে। এবারে বেগমের জন্মদিনে বিরাট একটা উৎসব করব। সারা দেশ থেকে মহান মহান অতিথিদের নিয়ে আসা হবে। দুনিয়ার সেরা সেরা খাবার, সেরা সেরা গাইয়ে, সেরা সেরা বাজিয়ে, সেরা সেরা নাচিয়ে রাতকে দিন করে দেবে এমন রোশনাই। রেস্ট নাই। কি বললে? বহুত বড়িয়া আপনার সোচ, লেকিন মাফ করবেন হুজুর, রাজকোষের অবস্থা খুবই খারাপ। উৎসব করার মতো তো রেস্ট নাই জাহাপানা। কোনো কথা শুনতে চাই না। আমি হলাম গিয়ে বাংলার নবাব। আমি আনন্দ হই হুল্লোড় করবো না তো কে আর করবে? একদম ঠিক জাহাপানা, কিন্তু কর বসিয়ে টাকা তোলো। সব কিছুতেই কর বসানো আছে জাহাপানা। হাসি কান্না ছাড়া আর কোনো কিছুতেই কর বসানো যে বাকি নেই। তার ওপরেই কর বসাও। হাসি কান্নার ওপর কর? না, শীতকাল আসছে, বসাও বসাও কর হাঁচির ওপর। হ্যাঁ, হাতির ওপর কর? বসাও। ওরকম মুখ করে আছো কেন? যদি না পারো তো বলে দাও, আমি অন্য উজির নিয়োগ করব। আমি আজই ঘোষণা করে দিচ্ছি, এবার থেকে হাতির ওপর কর দিতে হবে। হ্যাঁ, তো জানাব, এতে প্রজারা যদি ক্ষুব্ধ হয়? আরে বাবা, প্রজাদের কাজই তো মাঝে মাঝে ক্ষুব্ধ হওয়া। তা ঠিক হুজুর। আমাকে কদর করে এমন কিছু সন্ডা আছে, তাদেরকে কাজে লাগাতে হবে। বহুত খুব জাহাপানা। তাহলে হাঁচি গোনার লোকের ব্যবস্থা করে নি। ওই সন্ডারাই হাঁচি গুনবে। ওদের স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োগ করো। বহুত খুব জাহাপানা। সব জায়গায় লোক পাঠাতে শুরু করো। তবে কৃষ্ণনগরে বেছে বেছে লোক পাঠাবে। আর মনে রেখো, ওখানে গোপাল আছে। সব জায়গায় কর আদায়কারী পাঠিয়ে দেওয়া হয়েছে জাহাপানা। আপনার কথা মতো তাদের বলে দেওয়া হয়েছে যে আদায় হওয়া করের 10% তাদের বেতন হিসেবে দেওয়া হবে। সুতরাং কর আদায়ে কোনো ঢিলেমি হবে না। বহুত আচ্ছা, বহুত আচ্ছা। হ্যাঁ, তুমি ঠিক পড়েছো তো মন্ত্রী? হাঁচির উপরে কর? বলেন তো, আর একবার পড়ছি মহারাজ। আসলে এটা নবাবই মশকরা। আমাদের নবাব যে খুবই রসিক মানুষ তা তো আমরা দেখেছি। বারবার কৃষ্ণনগরের সঙ্গে রসিকতা করতে গিয়ে হাঁড়ি ফেটে রস একেবারে মাখামাখি হয়েছে, আর সারা গায়ে পিঁপড়ে ধরেছে। মস্করা নয়, একদম সত্যি কথা। হাঁচির উপরে কর বসানো হয়েছে, আর আমরা হলাম নবাবের খাস হাঁচি গোনার দল। আমরা এই কৃষ্ণনগরে থিতু হয়ে বসলাম বটে। এবারে হাঁচি গুনবো আর মোহর আদায় করব। গোপাল, তুমি কি বলো? সর্দার, তোমাদের এখানে আসা একেবারেই লোকসান হয়েছে। কেন মশাই? আচ্ছা, আপনি গোপাল? না না, আপনার কোনো কথাই শুনবো না। আমাদের পই পই করে বলে দেওয়া হয়েছে, গোপাল হইতে সাবধান। সর্দার, আমি তোমাকে সাবধান হতেই বলছিলাম। হাঁচি ধরতে গেলে তোমাদের খুব সতর্ক থাকতে হবে, কারণ এই কৃষ্ণনগরের বাসিন্দাদের শরীর স্বাস্থ্য এত ভালো যে এখানে কেউ হাঁচে না, কাশে না, ঢেকুর তোলে না, ইয়ে করে না। বলেন কি মশাই? এটা তো নবাবকে জানাতে হচ্ছে। যাও যাও, এক্ষুনি মুর্শিদাবাদে ফিরে গিয়ে নবাবকে জানাও। ওরে, কেউ এদের যাওয়ার ব্যবস্থা করে দে। ওই তো হেঁচেছে। হাঁচি এক। পুরো এক মোহর। হাঁচি দুই, দুই মোহর। আরে, এটা তো হাঁচির বাচ্চা, এটা তো ধরলে চলবে না। কেন? হাঁচি হলেই তো হলো। কি করব সর্দার? লিখবো? দেখ, একবার গুনে যখন ফেলেছি পুরো ছাড়তে পারবো না। আধমোহর লেখ। এটা কাশি, কাশিতে কোনো করের কথা নেই। ওরে লেখ 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 লেখ। হাঁচি তিন, পুরো এক মোহর। হাঁচি চার।
হাঁচি 5, লেখো। হাঁচি 6, যা, যা কি রে, শুনেছিলাম কৃষ্ণনগরের মন্ত্রীটা মাথা মোটা, প্রমাণ হয়ে গেল। জল থেকে উঠবে যখন ঠান্ডা লেগে হাঁচি তো আরো বাড়বে। জলে বুড়বুড়ি উঠছে, বেটা জলের তলায় তলায় হাঁটছে। হাঁচি 7। এখনো তো ফিরলো না, বেলা গড়িয়ে দুপুর হয়ে গেল। ভাববেন না রাজামশাই, আমরা যারা যারা এখানে এসেছি সবাই ধড়িবাজ লোক। মন্ত্রীর হাঁচি নিংড়ে নিয়ে ফিরবে। ছি 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 ছি। কি হলো গোপাল? আমরা কৃষ্ণনগরের প্রবাদ প্রতিম আতিথেয়তার অসম্মান করেছি মহারাজ। কেন? কিভাবে? কখন? এখন মহারাজ, এখন এনারা সেই সুদূর মুর্শিদাবাদ থেকে এসেছেন, আর আমরা এতক্ষণ শুধু অন্য কথাই বলে চলেছি, এনাদের আপ্যায়নের ব্যবস্থা করিনি। তাই তো। মহারাজ, আপনি ব্যস্ত হবেন না। এই কে আছো? শোনো, এদের রাজ অতিথিশালাতে থাকার বিশেষ ব্যবস্থা করো। এদের খাবার যাবে মহারাজের পাকশাল থেকে। এদের সব সুবিধে অসুবিধে দেখার জন্য দাস দাসী নিযুক্ত থাকবে। চলো চলো। আরে দাঁড়াও সর্দার, হ্যাঁ বলুন। তোমাদের তো আবার গোপালের কথা শোনা বারণ। আমার ব্যবস্থায় বোধহয় তোমরা থাকবে না। বাদ দিন তো, আসলে ভয় ছিল আপনার বুদ্ধিকে, আর ভয় নেই। কেমন আগু পিছু বিচার না করেই বলে ফেললেন এখানে কেউ হাঁচে না। বুঝে গেছি, আসলে গোপাল হলো গল্প। চলো চলো, ও বড্ড খিদে পেয়েছে। প্রহরী, এই সর্দারের দলের বাকি লোকগুলো এলে এদেরকেও অতিথিশালায় নিয়ে যেও। হ্যাঁ, আচ্ছা। এ কি গোপাল, এই রক্তচোষাগুলোর জন্য তুমি রাজনিবাস আর রাজভোগের ব্যবস্থা করে দিলে? গোপাল কার পক্ষে মহারাজ? এতক্ষণ গোপালের সব কাজ তো কৃষ্ণনগরের বিপক্ষে গেল। বটেই তো, আমি মনে মনে গণনা করে দেখলাম গোপালের শুল যোগ শুরু হয়েছে। আগামী 1 যুগ ধরে গোপাল যেখানে থাকবে সেখানে রাহুর প্রকোপে দুঃখ দারিদ্র মহামারী একসঙ্গে এসে ধরা পড়বে। মহারাজ, গোপাল কখনো কৃষ্ণনগরের খারাপ ভাবেনি। সে যখন ওই রক্তচোষাদের রাজভোগে রাখার ব্যবস্থা করেছে, তখন বুঝতে হবে এর মধ্যে একটা ঘোরতর পেঁচ আছে। গোপালই তাহলে বলুক কি পেঁচ। মহারাজ, মানুষ বিলাসের সুযোগ পেলে কাজ ভুলে বিলাসেই ডুবে থাকে। কত সম্রাট মহাসম্রাট বিলাসিতায় ডুবে কত সাম্রাজ্য মহাসাম্রাজ্য ভেঙে টুকরো করেছে। এরা তো নবাবের পাঠানো কিছু মূর্খ বালক মাত্র মহারাজ। এদের রাজভোগে ডুবিয়ে দিলে হাঁচির কথা কি এদের মনে থাকবে? কি ব্যবস্থাপনা সব ঠিক আছে তো? হ্যাঁ, খাসা ব্যবস্থা হয়েছে। আপনারা আমাদের অতিথি বলে কথা, আরাম করুন। বিজ্ঞানী, তোমার এই দুমুখ আয়না আবিষ্কার তোমার জীবনের সেরা কাজ। একদিক দিয়ে আয়না, অন্য দিক দিয়ে কাঁচ। কেউ জানতেই পারবে না যে তার উপর নজর রাখা হচ্ছে। অনবদ্য অনবদ্য। মহারাজের জয় হোক। কিন্তু মহারাজ, এই কৃতিত্বের মূল ভাগীদার আমাদের মন্ত্রী। তাই নাকি? হ্যাঁ মহারাজ, মন্ত্রীর দুমুখ কাজকর্ম দেখেই দুমুখ আয়নার কথা আমার মাথায় আসে। মুখ সামলে কথা বলো বিজ্ঞানী। ওরা শুনতে পাচ্ছে। যা চেঁচালেন 20 ইঞ্চির দেওয়াল ভেদ করে ওদিকে চলে যাবে কথা। এই কে যেন কাকে মুখ সামলে কথা বলতে বললো? ওই বাইরে কেউ বলেছে। এই তোমরা সবাই শোনো, অতিথিদের যেন আদর যত্নের ত্রুটি না হয়। আমি আর যাই, কাল সকালে আসবো, কেমন?
গোপালকে নিয়ে নবাব আর উজির যেমন ভয় দেখিয়ে দিয়েছিল, গোপাল কিন্তু সেরকম নয়। এই তোরা কি বলিস? না 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 না, গোপাল একটু ওই হাবা গোবা আছে দাদা। দেখো দেখি কেমন বুক পেতে দিয়েছে, এবার ওদেরই বুকে বসে ওদেরই দাড়ি ওপরাবো। গোপালের জবাব নেই, ঠিক সামলে দিল। মহারাজ, এই প্যাঁচটা আমার মাথাতেই এসেছিল, কিন্তু ওই যে নাকে মাছি ঢুকে গিয়েই সব বরবাদ হয়ে গেল। মহারাজ, এই পরিকল্পনা যদি মন্ত্রীর মাথাতে আগে এসে থাকে, তাহলে এদের মন্ত্রী আমার চেয়ে ভালো করে সামলাতে পারবেন মহারাজ। বটেই তো, এই দায়িত্ব আমি নিলাম মহারাজ। আহা, সকালে ঘুম থেকে উঠে এই রকম বেলের পানা যেন স্বর্গের অমৃত। আছে আছে, আরো আছে। পানীয়, খাদ্য, আরাম, আয়েশ, যত চাও তত পাবে। এ কি, আপনি গোপাল কোথায়? মহারাজ বিবেচনা করে দেখেছেন যে মহামান্য অতিথিদের পরিচর্যার ভার গোপালের মতো একজন ভাঁড়ের পক্ষে বহন করা সম্ভব নয়, তাই এই দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। কিন্তু কোনো কিন্তু নেই সর্দার, আমি যে খানা পিনা নাচা গানা আমোদ আহ্লাদের ব্যবস্থা করেছি দেখে তুমি চমকে যাবে। দেখা নয় বিজ্ঞানী, এবার শুধু কাজের সময়। কাল মন্ত্রীর উপর ওদের ভার ছেড়ে দিয়ে কৃষ্ণনগরের যে সর্বনাশটি করেছো, কোনো কাজ করে আর সেটিকে সামলানো যাবে না। হ্যাঁ, আহা, তোমার দেখছি মন্ত্রীর উপরে একটুও আস্থা নেই। ঠিক কি প্যাচ করছো বলো তো? প্যাচের কথা পরে হবে, তোমাকে যত তাড়াতাড়ি সম্ভব হাঁচির ওষুধ আবিষ্কার করতে হবে। হাঁচির ওষুধ? হ্যাঁ, হাঁচির ওষুধ। ওভাবে দেখছো কি বন্ধু, তোমাদের কাজের সব দায়িত্ব এখন আমার কাঁধে। তোমরা আমোদ করবে আর আমি কর আদায় করে তোমার হাতে এনে তুলে দেব। সর্দার, এর মধ্যে একটা চাল আছে মনে হচ্ছে। কি আর আমি বুঝিনি। এখন কি করবে? বিশ্বাস করে আদায় উসুলের ভার এর উপরে ছেড়ে দেবে? পাগল নাকি? মন্ত্রী মশাই, বলো বন্ধু। বলছিলাম আর দেরিতে কাজ কি? মন্ত্রী, লেখো হাঁচি এক। ওহে, তোমার নাম কি? মন্ত্রেশ্বর হুজুরি আগে। লিখুন মন্ত্রী মশাই, নাম লিখুন। ওহে মন্তেশ্বর, হাঁচি কর, এক মোহর ছাড়ো দেখিনি। হাঁচি দুই। আরে যাও, দৌড়ে গিয়ে দু মোহর আদায় করে আনো। ওরে, তোরা সব কৃষ্ণনগরের কোণে কোণে ছড়িয়ে পড় দেখি, একটা হাঁচিও যেন বাদ না পড়ে। হ্যাঁ, এটা হুজুরে আলাক বর্ধমান, খাম্বাস এবং কৃষ্ণনগর থেকে। চমৎকার চমৎকার। তাহলে গোপাল কিছু করতে পারেনি, আমাদের যুব শক্তি কৃষ্ণনগরকে পুরো নিংড়ে নিয়ে আসছে। মহারাজ কৃষ্ণচন্দ্রের একটা আবেদন আছে জানাব। এই হাঁচি করের 30% যদি ওই রাজ্যকে দেওয়া যায়, তাহলে আদায় উসুল আরো ভালো হবে। ওরা বলেছে যে আপনি যদি 30% দেন, তাহলে কর আদায় একেবারে জান লড়িয়ে দেবে। মঞ্জুর মঞ্জুর। আর একটা আর্জি আছে হুজুর, কৃষ্ণচন্দ্র কদিন বাদে নবাবকে কৃষ্ণনগরে আমন্ত্রণ জানিয়েছে। কেন? কৃষ্ণনগরের নবাব এবং তার উন্নয়ন উপলক্ষে এক মহোৎসব হবে। সেই সঙ্গে শহরে থাকা ইংরেজদের কাছেও নবাবের সৈন্য বলের এবং নবাব ও কৃষ্ণনগরের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্বের সম্পর্কের বার্তাও পৌঁছে দেয়া যাবে। নবাবের অধীনস্থ রাজারা নবাবের শত্রু, এই রকম একটা ধারণা থেকে ইংরেজরা ইদানিং বেপরোয়া হয়ে উঠেছে, তাতে লাগাম উঠবে।
বহুত খুব মঞ্জুর মঞ্জুর মঞ্জুর। কি ব্যাপার গোপাল? জাহাপনা বলুন, কি খিদমত করব? আমি যা বলবো তাই করবে। অবশ্যই জাহাপনা। क्या बात উজির, তুমি সাক্ষী, মহারাজ কৃষ্ণচন্দ্র আপনিও সাক্ষী। গোপাল আমাকে কথা দিয়েছে আমি যা চাইবো তাই করবে। গোপাল, তুমি আমার সঙ্গে মুর্শিদাবাদ যাবে। এখন থেকে আমার দরবারের বিদূষক হিসেবে থাকবে, কেমন? ওরে 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 তোরা বাজনা বাজা। এখন থেকে গোপাল আর কৃষ্ণনগরের নয়, গোপাল মুর্শিদাবাদের। চড়ছে বাজা। কি হলো? হুজুর, মনে হচ্ছে আপনার সৈন্যদল হাঁটছে। হ্যাঁ? হুজুর, হাঁচিগড়ের বন্যা সব সৈন্য 10-12টা করে হেঁচে ফেলেছে। মানে প্রচুর মোহর হয়ে গেছে আর বাড়ছে বাড়ছে। আমার হাঁচি গোনার দল একটা হাঁচিও বাদ দেবে না। মোহর রাখার জন্য নতুন পোশাকখানা বানাতে হবে হুজুর। সর্দার, আমাদের হাঁচিগুলো কি খুলবো? হ্যাঁ, নিশ্চয়ই। একটা হাঁচিও যেন বাদ না পড়ে। চলুন হুজুর, আমরা এখানে দাঁড়িয়ে থেকে আর কি করব? ওরা হাঁচুক আর হাঁচি গুনুক। চলুন নবাব বাহাদুর, আপনার জন্য কৃষ্ণনগরের রাজাতীর্থ অপেক্ষা করছে। হুজুর, আমার মনে হয় আমাদের কৃষ্ণনগরে এখন আর দেরি করা উচিত হবে না। আমরা সোজা শহরের দিকে রওনা হয়ে যাই। শহরের ইংরেজদের শিক্ষা দিয়ে ফেরার পথে আমরা কৃষ্ণনগরের আতিথ্য গ্রহণ করব। সে কি মহারাজ, নবাবের মতো কর্তব্যপরায়ণ ইনসানকে তার কর্তব্য পালনে বাধা দেবেন না। আমরা ওনার শহর থেকে ফেরার অপেক্ষায় থাকব। ঠিক আমার এক্ষুনি শহরে যাওয়ার দরকার। ইংরেজরা সব নিয়ম কানুন ভেঙে চুরে যা ইচ্ছে তাই করতে আরম্ভ করেছে। উচিত সৈন্যদের ডাক দাও, চলো রওনা হই। কিন্তু জাহাপনা, আপনার সৈন্যদের থেকে পাওনা মোহরগুলো এতক্ষণে যা হেঁচেছে, লাখখানেক মোহর তো হয়েই গেছে। ওটা আমরা নিজেদের মধ্যে বুঝে নেব। কিন্তু ওই করের 30% যে কৃষ্ণনগরের পাওনা। পেয়ে যাবে। শহর থেকে ফিরি আর একটা কথা, হাঁচি কর ব্যবস্থা এখন থেকে উঠে গেল। মহারাজ, কিভাবে গোপাল ভাঁড় মহাশয় নবাবের উন্মাদের মতো জারি করা ওই হাঁচিকর থেকে আমাদের সকলকে রক্ষা করেছেন তা আমরা সকলেই জানি। খাম্বাজের তরফ থেকে তাই গোপালকে সামান্য উপহার। ওহ গোপাল, সত্যি তোমার জবাব নেই। কিছুই হতো না যদি না বিজ্ঞানী ওই হাঁচি চূর্ণ আবিষ্কার করত। এই উপহারের অর্ধেক কিন্তু বিজ্ঞানী। সবই তো বুঝলাম, নবাবকে সৈন্য সহ নিমন্ত্রণ থেকে সৈন্যদলকে হাঁচি চূর্ণ মাখানো চাঁদোয়ার তলায় ঢোকানো পর্যন্ত। কিন্তু চাঁদোয়া থেকে হাঁচি চূর্ণ ঝরে পড়লো কি করে, সেটাই তো বুঝলাম না। এটা তুমি বলো বিজ্ঞানী। শব্দের বাতাসে কম্পন তৈরি হয়। গোপালের হাততালিতে আমার ঘরের শাড়ি থেকে হাঁচির জন্য ঝরে পড়েছিল। এখানে চাঁদোয়া থেকে ঝরে পড়েছিল বাজনার শব্দে। কি ব্যাপার বিজ্ঞানী, তুমি এখন ছেলে খেলা করছো? হাঁচির ওষুধ হয়ে গেছে। হয়ে গেছে? মূল উপাদান তামাক, গোলমরিচ আর আলকুশির গুঁড়ো। কাজ হবে? হাততালি দাও। কাজ হলো। ব্যাপারটা কি হলো? ওই শাড়িটাতে হাঁচি চূর্ণ মাখানো আছে।
তোমার হাততালির শব্দের কম্পনে ঝরে ঝরে পড়েছে। একবার নাকের কাছে এলে পিঁপড়ে থেকে পিশাচ হাঁচতেই হবে, হাঁচতে হবেই হবে। নবাব যদি বাজনা বাজাতে না বলতো। আমাদের বাজনদাররা তৈরি ছিল মহারাজ। যাক, সবই ভালোই ভালোই মিটে গেল। যার শেষ ভালো তার সব ভালো। ব্যাস, এখন শুধু একটাই কাজ বাকি। নবাবের কাছ থেকে করে 30% বাবদ পাওনা মোহর মুর্শিদাবাদে গিয়ে নবাবের কাছ থেকে তুমি নিয়ে আসবে। আচ্ছা মহারাজ। কি আজকে এত বেলা হতে চললো, কিন্তু সবাই এখনো পর্যন্ত এলো না। এই সব হলো কুড়েমির লক্ষণ মহারাজ। আপনি একদিন যারা যারা দেরি করছে তাদের চাপকে দেবেন, তাহলেই সব সিধে হয়ে যাবে। আর বলবেন না মহারাজ, আজকে গিন্নি কাঁচা লঙ্কা দিয়ে কুচো চিংড়ির ঝালটা যা বানিয়েছিল না, খেতে খেতে দেরি হয়ে গেল। গোলগাপ্পি দেওয়ার আর জায়গা পাও না না? বিশ্বাস করুন, সত্যি খুব ভালো রান্না করেছিল গিন্নি। তাই আবার আরেক হাঁড়ি ভাত চড়াতে বললাম। আর সেটা খেয়ে আসতেই তো দেরি হয়ে গেল। আরো এক হাঁড়ি? মহারাজ কিছু মনে করবেন না, এই পাঠশালা বন্ধ করে সব গুছিয়ে তাপে এলাম। সুপ্রভাত মহারাজ। সুপ্রভাত মহারাজ। প্রভাত আজকে আর শুনেই। তোমরা সবাই এত কুঁড়ে হয়ে গেছো যে কি বলবো। মহারাজ, এই কুড়েমির আসল কারণ হচ্ছে চর্বি। কথায় আছে, যত বেশি চর্বি তত তাড়াতাড়ি মরবি। আপনি কি বলতে চাইছেন মন্ত্রী মশাই, যে আমি তাড়াতাড়ি মরে যাব আর আপনি মজা দেখবেন? ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি ব্যাপার হয়ে গেল। গোপালের একদম মোক্ষম জায়গায় আঘাত লেগেছে, যাকে বলে ওই আঁতে ঘা। তুমি বেশি কথা বলো না বৈদ্য, ছুঁচ করে চালুনির বিচার। হ্যাঁ, বৈদ্য তো দেরি করেই এসেছে। আমার মনে হয় প্রত্যেককে এমন ভাবে প্রশিক্ষণ দেওয়া দরকার যাতে তারা একটু চনমনে হয়ে ওঠে। হ্যাঁ মহারাজ, তাহলে আগামীকাল থেকেই শুরু হোক ব্যায়াম আর অস্ত্র শিক্ষা। হ্যাঁ, কুঁড়ে থাকলে রাজ্যের কোনো বিপদ আপদেই সভাসদেরা কাজে আসবে না। ঠিক বলেছেন মহারাজ। তাহলে আর দেরি কেন, চলো সবাই এখনই আমরা মাঠে যাই। এই তো মহারাজ ভরপেট খেয়ে এলাম, এখনই মাঠে? ও সব অজুহাত দিয়ে লাভ নেই, চলো চলো চলো। এবার সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পড়ো। কি গোপাল কোথায়? মহারাজ, গোপাল আপনার পিছনে দাঁড়িয়ে আছে, চুপি চুপি। এই 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 গোপাল, যাও যাও মাঠের মাঝখানে গিয়ে দাঁড়াও। এই চাঁদি ফাটা রোদে কেন মহারাজ সুস্থ শরীরকে ব্যস্ত করছেন? এইসব বাজে কথা শুনতে চাই না। শুয়ে বসে থেকে শরীরের কি অবস্থা করেছো? শরীরের নাম মহাশয়, যা সবে তাই সয়। তুমি যাবে না, তোমাকে এক্ষুনি বরখাস্ত করব। কি জ্বালা! যেখানে আমার সব কাজ বুদ্ধি দিয়েই হয়ে যায়, সেখানে গায়ের জোরের কি দরকার? হ্যাঁ, এই গোপাল, আমি 1 থেকে 3 অব্দি গুনবো, তারপরে সবাই এই মাঠের ধার বরাবর 5 বার পাক দিয়ে দৌড়বে। ঠিক আছে মহারাজ, আমি প্রস্তুত। আমি রোগা পটকা আছি, কোনো সমস্যাই হবে না। হয়ে গেল। সবাই প্রস্তুত? 1 2 3। কি হলো গোপাল, দৌড়াও দৌড়াও। মহারাজ, এর থেকে বেশি জোরে পারবো না। আই, কে আছো? একটা কঞ্চি দাও। এই সেরেছে। বেশ হয়েছে, বেশ হয়েছে। ব্যাটার এবার চর্বি কমবে। কি হলো গোপাল, হ্যাঁ হয়ে গেল? হ্যাঁ আমাদের দাদু উল্টে গেছে। হ্যাঁ, তাই তো দেখছি। চল চল গিয়ে দেখি। উফ, চেহারার কি অবস্থা বানিয়েছো গোপাল, হ্যাঁ? এতটুকু দৌড়তে গেলেই চিটপটাং। তাড়িয়ে দিন মহারাজ, এরকম বেঢপ চেহারা সভাসদকে আমাদের দরকার নেই। না না, তা বললে হবে নাকি গোপাল? তুমি এক্ষুনি বাড়ি চলে যাও, কালকে আবার মাঠেই দেখা হবে। দাদু বাড়ি চলো। ওরে বাবারে!
আরে ধুর ছাতার মাথা, তখন থেকে জল খেয়েই চলেছ। কি হয়েছে সেটা বলবে তো? শরীর চর্চা হয়েছে, শক্তি খরচা হয়েছে, আর পারছি না। উফ, বাপরে বাপ, কি পায়ে ব্যথা। এই জন্যেই আমি বলি বাপু, একটু বপুটাও নড়াও, কিন্তু কার কথা কে শোনে? ওরে বাবা, অকারণে সুস্থ শরীর ব্যস্ত করবো কেন বলো তো? বেশি নড়াচড়া করলেই আয়ু কমে যায়। তোমার এই বাজে কথা কোন শাস্ত্রে লেখা আছে শুনি? শাস্ত্রে কেন যাব, বাস্তবে জলজ্যান্ত উদাহরণ আছে। আমি মানতে পারছি না। হুম, মানতে পারছি না বললে তো হবে না, তোমাকে মানতেই হবে। বেশ, প্রমাণ করো। আমি যদি তোমাকে প্রমাণ করে দিতে পারি, তাহলে আজ থেকে বাড়ির বাজার দোকান করার দায়িত্বটাও তোমাকেই নিতে হবে। দিদা, তুমি তো ফেঁসে যাবে, দাদুর সঙ্গে বাজি লড়বে না। এই বাদ দে তো, তোর দাদু আগে প্রমাণ করুক যে বেশি নড়াচড়া করলে বয়স কমে। হ্যাঁ তাহলে বাজি? হ্যাঁ বাজি। আচ্ছা ঠিক আছে, বেশ। তুমি একটা পশুর নাম বলো তো, যারা খুব তাড়াতাড়ি দৌড়য়। ঘোড়া, হরিণ, চিতাবাঘ, আরো আছে। আচ্ছা, এবার সবচেয়ে আস্তে আস্তে কোন পশু চলে, এরকম একটা পশুর উদাহরণ দাও। কেন, কচ্ছপ? এই তো পেয়ে গেছে উত্তর। এবার তুমি বলো তো, কচ্ছপ কত বছর বাঁচে, আর ঘোড়া, হরিণ, চিতাবাঘ এরা কত বছর বাঁচে? চিতাবাঘ, ঘোড়া কেউই 30 বছরের বেশি বাঁচে না, কিন্তু কচ্ছপ 300 বছরও বেঁচে থাকে। হেরেছে আমার বউ হেরেছে। উফ, জীবনের কত বড় চাপ নেমে গেল। হ্যাঁ, এই তুমি আমাকে এভাবে হারালে? তখনই বললাম দাদুর সঙ্গে বাজি লড়তে যেও না। নাও এবার খেলা সামলাও। আরো ভালো করে মালিশ কর। আজকে ছোটাছুটি করে পা দুটো বেশ ব্যথা ব্যথা করছে। কালকে তো আবার অন্য পরীক্ষা। আরে আমার হালকা চেহারা আছে, সব সামলে নেব। কালকে তো অস্ত্র চালনা হবে, কালকে আমি কাঁপিয়ে দেব। কাঁপাতে তো হবেই মন্ত্রী মশাই। আমরা আপনার শরীরে এমন ঘষা মাজা করে দেব না, মনে হবে আপনি না একটা জলযন্ত্র অস্ত্র চালনা করতে যাচ্ছে। বাস এই তো চাই। আস্তে আস্তে। আরে বাবা, আপনার তো ইস্পাতের শরীর, ভাঙবে তবু মচকাবে না। চিন্তা করছেন কেন? ভয় পাবেন না, ভয়কে জয় করতে হবে। আরে আরে আরে, তোরা আমার কথাটার সাথে করছিসটা কি? মানুষটা মরে যাবে তো। চিন্তা করো না গিন্নি। বাবা, ওরা বলেছে আমার ইস্পাতের শরীর, ভাঙবে তবু মচকাবে না। একবার এই বুড়ো বয়সে হাত পা ভাঙলে কি সামলাবে শুনি? মন্ত্রী মশাই, আমাদের বকশিসটা দিয়ে দিন, আমরা কেটে পড়ি। বাবারে বাবা, দিচ্ছি। এনে এত খাটানোর পরে এতেই এখন খুশি থাক। হ্যাঁ, এবার তোমাদের সকলকে অস্ত্র শিক্ষা দেওয়া হবে। উফ, রোজ রোজ কি জ্বালাতনে পড়েছি, বাপরে বাপ। বাবা মা কাউকে ডাকার দরকার নেই, ভালো না লাগলে রাজসভা চাকরি ছেড়ে চলে যাও। মহারাজ, এটা তো উচিত নয়। যে যেটাই পারদর্শী তাকে সেটাই করতে দিন না। একটা বাঁদরকে যদি আপনি বলেন শিকার করে মাংস খেয়ে দেখা, সে কি পারবে মহারাজ? মহারাজ, গোপাল একটু বেশি কথা বলছে, ওকে আপনি বের করে দিন। আমি তোমার কথায় গলবো না গোপাল, তোমাদের সবাইকে এখন অস্ত্র শিক্ষা শিখতেই হবে। কর্তার ইচ্ছায় কর্ম, এখন তো আমার আর কিছুই বলার নেই। তাহলে আর দেরি কেন, তোমরা সবাই একটা করে ঢাল আর একটা করে তলোয়ার তুলে নাও।
সেনাপতি, বলুন মহারাজ। তুমি সকলকে অস্ত্র শিক্ষা দেবে, তলোয়ার চালানো শেখাবে। এক এক করে প্রত্যেকে তোমার কাছে যাবে, আর এক এক করে তুমি সবাইকে তলোয়ার চালানো শেখাবে। আচ্ছা মহারাজ, তাহলে ওই সবার প্রথমে চলে আসুন মন্ত্রী মশাই। হ্যাঁ, আমি প্রস্তুত। আমার শরীর ইস্পাতের মতো, ভাঙবো তবু মচকাবো না। কি কেমন দিলাম? অত সহজ নয় সেনাপতি। আমি মন্ত্রী এমনি এমনি হইনি, আগে অস্ত্র শিক্ষা শিখে তবে মন্ত্রী হয়েছি। এটা কি হলো? হ্যাঁ, আপনি অস্ত্র শিক্ষায় পারদর্শী, কিন্তু আরো বিচক্ষণ হতে হবে। কারণ আজকে এই পাগড়ির জায়গায় আমি যদি তলোয়ার আপনার গলার দিকে চালাতাম, তাহলে কিন্তু আপনার এই ভবলীলা এখানেই সাঙ্গ হয়ে যেত। ঠিক আছে ঠিক আছে, মনে রাখবো। এবার বাকিদের তো ডাকো। হ্যাঁ, এরপরে তলোয়ার চালানো শিখতে আসবে গোপাল। বাবা বাবা বাবা, গোপাল তুমি আবার দল বল নিয়ে এসেছো। দেখি তোমার কত দম। গোপাল, তুমি প্রস্তুত হও। হ্যাঁ হ্যাঁ, আমি প্রস্তুত। ওরে বাবারে, এ তো ভয়ানক চাপের কাজ, আমাকে বেশ বেগ পেতে হচ্ছে। সামলাও গোপাল। না, আমাকে অন্য রাস্তা দেখতে হবে। সেনাপতি, মহারাজের দিব্যি, তুমি আমার দিকে তলোয়ার ঢাল বাড়াবে না। এই এই, এটা কি হলো? সত্যি তো, এটা কি হলো? গেল 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 গেল, দুটিটা খুলে গেল গো। দেব নাকি এবার কুচ করে কেটে? জিতে গেছি, জিতে গেছি। এটা কি হলো? শত্রুপক্ষ কখনো কারো দিব্যি শুনবে না। আর সেনাপতি, তুমি কি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছো? আমি কি করব মহারাজ, গোপাল যে আপনার দিব্যি দিয়ে দিল। গোপাল বেটা খুব চালাক। তাহলে এখন উপায়? ওসব গোপাল তোমাকে বোকা বানাবার জন্য করেছে। তুমি ধুতি ঠিক করে আবার লড়াই চালিয়ে যাও। যথাজ্ঞা মহারাজ। কিরে ন্যাপলা, তোদের দিদা আমার জন্য কি রান্না করে পাঠিয়েছে রে? এই তো ভাত, আলু সেদ্ধ, এই পুঁই শাকের ঝোল আর রুই মাছের ঝাল। আর তোদের যে তোষক, বিছানার চাদর আনতে বলেছিলাম, এনেছিস তো? ওই তো দাদু, কুটির কুড়িতে আর বাকিরা সবাই ধরাধরি করে নিয়ে আসছে। ব্যাস, তাহলে তার কোনো চিন্তা নেই। খেয়ে একটা জব্বর ঘুম দেব, কারণ এখানে যা রঙ্গ দেখছি তাতে বিকেল হয়ে যাবে। তলোয়ার শিক্ষা আজকের মতন এটুকুই থাক। এবার শুরু হবে বল্লম শিক্ষা। সবাই আবার আগের মতন সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পড়ো। আহ, তোদের দিদা পুঁই শাকটা কিন্তু বেশ জব্বর বানিয়েছে। তোদের দিদার হাতের রান্নার কোনো তুলনাই নেই। আহা, কি স্বাদ! কি গোপাল আবার কোথায় গেল? এই তো মহারাজ, আমি এখানে ওই পুঁইয়ের ঝোল আর রুইয়ের ছাল দিয়ে ভাত খাচ্ছি। এসব কি মাঠের মধ্যে খাওয়া? আরে শরীরটাকে তো রাখতে হবে। তাড়াতাড়ি খেয়ে এইদিকে এসো। আসছি আসছি আসছি। এবার আমি তোমাদের দেখাবো কিভাবে বল্লম নিয়ে তেড়ে যেতে হয়। দেখান মহারাজ। এ তো খুবই সোজা মহারাজ। ঠিক আছে, তাহলে বল্লম নিয়ে তেড়ে যাও দেখি। দিন, আপনার হাতের বল্লমটাই দিন। আরে আরে, গোপাল তো মাঠ থেকেই চলে গেল। আমি ডেকে আনছি মহারাজ। আরে আরে, ও গোপাল গোপাল, মহারাজ ডাকছেন, থামো থামো। মহারাজ বলেছেন বল্লম নিয়ে তেড়ে যেতে, তেড়ে গিয়ে আবার ফিরে আসতে তো উনি বলেননি। আরে এ তো মহা মুশকিল। উনি এক্ষুনি তোমাকে মাঠে ফিরতে বললেন। সেটা আপনাকে বলতে পারে সেনাপতি, আমাকে তো বলেনি। আমি চললাম। বাবা রে বাবা,
কি ঝক্কি, অনেক বুদ্ধি করে মাঠ থেকে খাটে চলে এসেছি, আমি আর উঠছি না। এ কি বলি, তোমাদের তো এখন অস্ত্র শিক্ষা নেওয়ার কথা। হ্যাঁ, তোমার বলা নেই কোয়া নেই, অমনি বাড়ি চলে এলে। আরে বাবা, ওইসব অস্ত্র শিক্ষা মানেই সুস্থ শরীরকে ব্যস্ত করা, অসহ্য খাটনি, অযথা কষ্ট। কষ্ট করলে তবেই কেষ্ট পাওয়া যায়। হ্যাঁ, তোমায় আমি আগেও বুঝিয়েছি, যেখানে বুদ্ধি কথা বলে সেখানে দেহের শক্তি নীরব দর্শক গিন্নি। আরে বাবা, সে না হয় বুঝলাম, কিন্তু মহারাজ তো ভালোর জন্য সবাইকে অস্ত্র শিক্ষা দেওয়ার চেষ্টা করছে না? আরে বাবা, যার যা কাজ তাকে সেটা করালেই পারে, মহারাজ তো সেটা বুঝতেই চাইছেন না। আমি এখন ঘুমো। দরজা খোলো গোপাল, দরজা খোলো। গোপাল, গোপাল দরজা খোলো বলছি। ব্যাস হয়ে গেল, একটু শান্তিতে ঘুমাবো তার জো নেই। দরজা খোলো গোপাল। বলুন মহারাজ। তুমি কি পেয়েছোটা কি গোপাল? রাজসভায় দেরি করে আসবে, তারপর অস্ত্র শিক্ষার সময় ফাঁকিবাজি দেবে, এভাবে তো আর তোমাকে মনে হচ্ছে রাজসভায় রাখা যাবে না। মহারাজ, গোপাল তো মুখের কথার লোক নয়, ওকে তাড়িয়ে দিই। কেন মহারাজ, আমি কি এমন মহাপাপ করেছি যে আমাকে তাড়িয়ে দেবেন? এই যে আমার কথা শুনছো না, এটাই তোমার অপরাধ। অপরাধ নেবেন না মহারাজ, পণ্ডিতের দায়িত্ব পুজো করা, সভাকবির দায়িত্ব কবিতা বলা, সাহিত্য চর্চা করা, আর আমার দায়িত্ব হাসি মজা করে আপনার মন ভালো রাখা। কিন্তু আপনি আমাকে জোর করে যুদ্ধের ময়দানে ঠেলে দিতে চাইছেন। এটা আমার ইচ্ছে। আমিও তো মহারাজ ইচ্ছে করলেই অনেক কিছু করতে পারি, চোখ বন্ধ করে লক্ষ্য ভেদ করতে পারি, শুধু বুদ্ধি দিয়ে। আরে বাহ, এত বড় কথা! তাহলে মহারাজ, ওকে বলুন পরীক্ষা দিতে। কি পরীক্ষা? আমি একটা ঘরে বর্ম পরে দাঁড়িয়ে থাকবো, তোমার হাতে অস্ত্র দেব, আমার মাথায় একটা আপেল থাকতে হবে, আর তুমি কিভাবে আমার মাথা থেকে ওই আপেল ফেলতে পারো দেখবো। এ তো খুবই সোজা। কি গোপাল, তাহলে লড়বে নাকি বাজি? হ্যাঁ, লড়তে রাজি আছি। তাহলে আজ রাতেই হয়ে যাক পরীক্ষা। যদি এই পরীক্ষায় উতরে গেলে তো ভালো, নইলে তোমার চাকরিটা গেল। গোপাল, তুমি পারবে তো? সে দেখাই যাবে। আজ রাতে তাহলে রাজবাড়িতে দেখা হচ্ছে। যদি আমি এই পরীক্ষায় বিফল হই, তাহলে আমার চাকরি আপনি কেড়ে নেবেন, আর যদি সফল হই তাহলে মন্ত্রী মশাইকে শাস্তি দেবেন। আমি নিজে সারা কৃষ্ণনগরে নাক্ষত দেব। বেশ, দেখা যাক। কি মন্ত্রীমশাই, ব্যবস্থা সব ঠিকঠাক হয়েছে তো? হ্যাঁ, এবার শুধু গোপালের পরীক্ষার পালা। আমি তাহলে বাইরে গেলাম, গোপালকে পাঠিয়ে দিচ্ছি। এবার যাও গোপাল, ঘরের ভিতরে যাও, দেখি তুমি কি করে মন্ত্রীর মাথা থেকে আপেল ফেলতে পারো। আপনি তো শুধু আমার চোখ ঢেকেছেন, আমার নাক মুখ কানও ঢেকে দিন, যাতে ঘ্রাণেন্দ্রিয় শ্রবণেন্দ্রিয়েরও সাহায্য না নিতে পারি। বেশ, তাহলে তাই হোক। আয়, কে আছো? গোপালের মুখ নাক আর কান ঢাকো। যথা আজ্ঞা মহারাজ। একটু একটু মোটা কাপড় দিয়ে নাক মুখ ঢাকো, হ্যাঁ, যাতে সেভাবে আপেলের গন্ধ না পাই। বেশ বেশ। যাও গোপাল। গোপাল, এবার তোমার চাকরি গেল। এবার তুমি কি করবে? কি করবে? দৌড় ঝাঁপে ফাঁকিবাজি? হ্যাঁ, গেল 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 গেল, আপেল পড়ে গেল। আপেল পড়ে গেল? মহারাজ, এর মধ্যেই গোপাল আপেল ফেলে দিয়েছে। ঘরের ভেতরে চলো। কি ওরে বাবা, কি ঝাঁজ!
ওরে বাবারে বাবা। কি মহারাজ দেখলেন তো গোপালের চমক? অস্ত্র ছাড়াই আপেল ফেলে দিলাম। কি এটা তো তুমি নীতি বিরুদ্ধ কাজ করেছো। সারা ঘরে নস্যি ছড়িয়ে দিয়েছো। মহারাজ হাঁটতে গিয়ে আপেল পড়ে গেছে। এবার সারা কৃষ্ণনগরে নাক্ষত দিতে হবে। সত্যি সত্যি গোপাল, বুদ্ধিতে তোমার জুড়ি মেলা ভার। আমার নাম গোপাল ভাঁড়। একটা কথা মনে রাখবেন, কেউটে সাপের লেজে পা দেবেন না, আর গোপালের কাজে বাধা দেবেন না। যে কাজ বুদ্ধি দিয়ে করা যায় তার কাছে শক্তি ছোট্ট শিশু মাত্র। সত্যি গোপাল, আজ তুমি সেটাই প্রমাণ করে দিলে। আর আজ থেকে তোমাকে তোমার ইচ্ছার বিরুদ্ধে খাটাবো না। তুমি খাও দাও ভুড়ি বানাও। যার যা কাজ সে তাই করবে। যেমন এখন মন্ত্রী মশাই নাক্ষত দেবেন। হ্যাঁ, ভুল করে বাজি ধরে ফেলেছি, এখন নিজেই চাপে পড়ে গেলাম। তাহলে আর দেরি কেন? নাক্ষত এখন থেকেই শুরু হোক। কৃষ্ণনগরের রাস্তা শেষ হতে হতে সকাল হয়ে যাবে।